আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ম্যাক্স কম্পিউটার ইনস্টিটিউটে। রমজান মাস উপলক্ষে থাকছে আমাদের ঘরে বসে শিখি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অনলাইন ফ্রি ক্লাস। আজকে সেই ক্লাসের প্রথম দিন। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এমএস ওয়ার্ড, দ্বিতীয়ত হচ্ছে মেনু বার, 3 নম্বরে হচ্ছে আমাদের হোম মেনু, 4 নম্বরে হচ্ছে আমাদের সেভ, 5 নম্বরে হচ্ছে আমাদের সেভ অ্যাজ, 6 নম্বরে হচ্ছে ওপেন। আজকে আমাদের ক্লাসে এই 6টি আইটেম আমরা শিখব। মাইক্রোসফট অফিস ওপেন করার জন্য আমরা সার্চ বার অথবা স্টার্ট মেনু দুইটা থেকে একটার আমরা সাহায্য নিতে পারি। আমরা সার্চ বারে যাওয়ার পরে আমাদের কিবোর্ড থেকে ডাব্লিউতে প্রেস করব। ডাব্লিউতে প্রেস করার পরে আমাদের এখানে লেখা আসবে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আমরা বিভিন্ন ভার্সন ব্যবহার করতে পারি। বর্তমানে আমরা 2010 ভার্সন ব্যবহার করতেছি। এটা একদম ওল্ড ভার্সনও না, একদম আপডেট ভার্সনও না। আমি 2010-এর উপরে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট ওয়ার্ড। আমরা একটা কিছু শেখার আগে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এটা আমরা কিসের জন্য ব্যবহার করব। মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সবথেকে বেশি প্রয়োজন পড়ে আমাদের লেখালেখির জন্য। টাইপিং রিলেটেড যে কোনো কিছুর জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজন। একটা বই তৈরি করতে গেলে আমাদের ওয়ার্ডের সাহায্য নিতে হয়, একটা দলিল লিখতে গেলে আমাদের ওয়ার্ডের সাহায্য নিতে হয়, আমাদের একটা শিট তৈরি করতে গেলে ওয়ার্ডের সাহায্য নিতে হয়, এমনকি আমাদের ভার্সিটির মধ্যে কোনো একটা প্রজেক্ট করার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্য নিতে হয়। দ্বিতীয়ত আমাদের টপিক হচ্ছে মেনু বার। মেনু বার কাকে বলে? আচ্ছা, মেনু বারের আগে আমাদের একটু আলোচনা করি টাইটেল বার নিয়ে। টাইটেল বার মাইক্রোসফটের যে কোনো সফটওয়্যারের আমাদের টাইটেল বার থাকে। আমাদের উপরে দেখেন লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, আমার একদম ডিসপ্লের উপরে পাশে। একে বলা হয় টাইটেল বার। টাইটেল বার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাঝখানের অংশ, একটা হচ্ছে আমার বাম পাশের অংশ, একটা হচ্ছে আমার ডান পাশের অংশ। টাইটেল বারের মাঝখানে থাকে ডকুমেন্ট নেম। ডকুমেন্ট নেমটা কি? আমি যে এই কাজটা করতেছি, এই কাজটা আমি কী নাম দিয়ে সেভ করব, ওই নামটাই হচ্ছে আমার ডকুমেন্ট নেম। আমি যে নাম দিয়ে সেভ করব এটা আমার এখানে ডকুমেন্ট 1 লেখার মধ্যে প্রদর্শন করবে। আমার বাম পাশে আছে কিছু শর্টকাট আইকন, যেখানে এখানে আমার সেভ দেওয়া আছে, এখানে আমার আন্ডো দেওয়া আছে, এখানে আমার রিডও দেওয়া আছে। এই 3 কোণা চিহ্নের মধ্যে ক্লিক করলে আমরা অনেকগুলো শর্টকাট পাই। যেগুলো আমাদের প্রয়োজন এগুলোতে ক্লিক করলেই ওই শর্টকাটটা আমাদের এখানে চলে আসে। টাইটেল বারের ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের একটা মাইনাসের মতো একটা চিহ্ন দেওয়া আছে, একটা 4 কোণা চিহ্ন দেওয়া আছে, একটা ক্রসের মতো চিহ্ন দেওয়া আছে। মাইনাসটাকে বলা হয় মিনিমাইজ। আমার সফটওয়্যারটা দেখেন মিনিমাইজ করা মানে লুকানো আছে। আমি সফটওয়্যারগুলোকে লুকানোর জন্য আমি দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে টাস্ক বার নিচে আমাদের সফটওয়্যারগুলো এখন ওপেন আছে, যে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে ক্লিক করলে আমার সফটওয়্যারটা আবার ওপেন হবে। মিনিমাইজ মানে হচ্ছে আমার সফটওয়্যারটা লুকিয়ে রাখা। এরপরে আছে আমাদের রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ। রিস্টোর ডাউন হচ্ছে উইন্ডোটা যখন আমার এরকম ছোট হবে। আমরা কম্পিউটার দোকানে দেখতে পাই যে আমাদের এরকম অনেকগুলো উইন্ডো ওপেন রেখে তারপরে তার কাজ করে। তো উইন্ডোটা যখন আমার ছোট হয় তখন সেটাকে আমরা বলি রিস্টোর ডাউন। যখন উইন্ডোটা আমার বড় হয় তখন বলি আমরা ম্যাক্সিমাইজ। তাহলে আমাদের একটার মধ্যে আমাদের দুইটা নাম আছে। যখন উইন্ডো ছোট তখন রিস্টোর ডাউন, যখন উইন্ডোটা বড় হয় তখন বলা হয় ম্যাক্সিমাইজ। এরপরে দেওয়া আছে ক্লোজ। ক্লোজ অথবা এক্সিট আমরা যাই বলি। এই ক্লোজের মধ্যে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা টোটালি অফ হয়ে যাবে। আমরা টাইটেল বারের 3টা অংশ বুঝতে পারছি, মাঝখানের অংশ, বামের অংশ, ডানের অংশ। টাইটেল বারের ঠিক নিচেই থাকে আমাদের মেনু বার। যেমন এখানে লেখা আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এডসিন। এগুলোকে বলা হয় আমাদের মেনু বার। মাইক্রোসফট ওয়ার্ডে 3টে মেনু সবথেকে বেশি কাজে লাগে। একটা হোম মেনু, একটা ইনসার্ট মেনু, একটা পেজ লেআউট মেনু। আমরা 2007 ভার্সনে দেখতে পারি ফাইলটা একটা বাটন হিসাবে কাজ করে, অফিস বাটন বলা হতো। কিন্তু 2010 ভার্সন থেকে সেটাকে মেনু বারের মধ্যে সংযুক্ত করা হয়েছে। 2010, 2016, 2020, 2024 সবগুলোর মধ্যে আমাদের ফাইল একটা মেনু হিসাবে কাজ করে। ফাইল মেনুর মধ্যে কী কী আছে? ফাইল মেনুর মধ্যে আমাদের সেভ করা, সেভ এজ করা, ওপেন করা, এই রিলেটেড সব কাজগুলো আছে। হোম মেনুর মধ্যে আমাদের কী আছে? হোম মেনুর মধ্যে আমাদের লেখালেখিগুলো এডিট করার জন্য আমি যে ডকুমেন্টটার মধ্যে লিখবো, ধরেন আমি একটা রচনা লিখতেছি, এই রচনাটার মধ্যে প্রথমে হেডলাইনটা কী হবে, এরপরে আমার যে ভূমিকা যে আমি স্টেপটা লিখবো এটা গাঢ় হবে নাকি এটা আমার নিচে আন্ডারলাইন হবে, এই সম্পূর্ণ লেখালেখিগুলো এডিট করা হয় আমাদের হোম মেনুর মাধ্যমে। এরপরে আছে ইনসার্ট। ইনসার্ট মেনুর কাজ হচ্ছে ডকুমেন্ট সাজানোর জন্য। সাপোজ আমার একটা ঘর আছে, যেহেতু ঘর আছে ঘরের দেওয়াল থাকবে, দেওয়ালকে আমরা সাজাতে পারি, রং দিয়ে সাজাতে পারি, ছবি দিয়ে সাজাতে পারি, শেপ দিয়ে সাজাতে পারি। সেম আমাদের ডকুমেন্টের মধ্যে টেবিল, পিকচার, শেপ, স্মার্ট আর্ট ইত্যাদি এই জিনিসগুলো দিয়ে আমরা সাজাতে পারি। তো আমাদের ইনসার্ট মেনুর কাজ হচ্ছে ডকুমেন্ট সাজানো। পেজ লেআউট।
পেজ লেআউটের কাজ হচ্ছে আমার পেজটা সেট আপ করার জন্য। আমি পেজটা কীভাবে তৈরি করতেছি, এটা কীভাবে প্রিন্ট হবে, সম্পূর্ণ কন্ট্রোলটা আমাদের পেজ লেআউট থেকে করতে হয়। এই তিনটা মেনু আমাদের ওয়ার্ডের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু। আজকে আমাদের সিলেবাসের মধ্যে আছে হোম মেনু। আচ্ছা, একটা মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু থাকে। ধরুন আমরা নিচে দেখতে পারতেছি ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইলাইজ, এডিটিং, এগুলোকে বলা হয় সাব মেনু। আবার একটা সাব মেনু অনেকগুলো গ্রুপ নিয়ে তৈরি হয়, যেমন আমরা এখানে দেখতে পারতেছি অনেকগুলো অপশন দেওয়া আছে। এই সবগুলো অপশনের সমন্বয় হচ্ছে আমার ফ্রন্ট সাব মেনু। আর এই ফ্রন্ট সাব মেনুটা কোথায় আছে? আমার হোম মেনুর মধ্যে আছে। আজকে আমরা এই ফ্রন্ট সাব মেনু দেখব এবং আমার ডকুমেন্টটা কীভাবে সেভ করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, আজকে আমাদের ফ্রন্ট সাব মেনুটা দেখব। ফ্রন্ট সাব মেনুর মধ্যে প্রথমে যেটা আছে এটাকে বলা হয় ফ্রন্ট নেম অথবা ফ্রন্ট স্টাইল। এখন আসি আমরা ফ্রন্ট নেম অথবা ফ্রন্ট স্টাইল জিনিসটা কি। আচ্ছা, আমরা প্রথমে লিখি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখানে যে আমি ইংলিশটা লিখছি, ওই ইংলিশটা লেখার একটা ফ্রন্ট আছে। ফ্রন্টের নাম কি? কালভারি বডি। ইংলিশ লেখার জন্য আমাদের বাংলাদেশের অফিসিয়াল ফ্রন্ট হিসাবে ব্যবহার করে টাইমস নিউ রোমান। বাংলাদেশের যে কোনো দপ্তরের মধ্যে বলেন, সেখানে ইংলিশে লেখার জন্য টাইমস নিউ রোমানটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করব। মাউসের মাধ্যমে ক্লিক করে আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এই তিন কোণাতে ক্লিক করে আমি এখানে টাইমস নিউ রোমানটা দিয়ে দিব। তখন এই ফ্রন্টটা হয়ে গেছে আমার টাইমস নিউ রোমান। যদি আমি এখানে অন্য একটা ফ্রন্ট দিই, আরিয়াল ব্ল্যাক, এখানে আমার আরও অনেক ধরনের ফ্রন্ট আছে, এগুলোকে বলবো আমরা ফ্রন্টের স্টাইল অথবা ফ্রন্টের নেম। আমাদের ইংলিশের জন্য অফিসিয়াল ফ্রন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। এরপরে আছে আমার ফ্রন্ট সাইজ। এখানে আমাদের যদি আমি ফ্রন্টের সাইজ 8 দিই তাহলে এটা ছোট হবে, যদি আমি যত বাড়াবো ফ্রন্টের সাইজটা তত বড় হবে। স্ট্যান্ডার্ড সাইজ 14 কি 16, লেখা আমার বেশি হলে 14 দিব, লেখা কম হলে আমি 16 দিব। আপনাদের সুবিধার জন্য আমি এটা আপাতত 24 দিয়ে কাজ করতেছি। এরপরে আছে আমার ইনক্রিজ ফ্রন্ট, মানে ফ্রন্টের সাইজ বৃদ্ধি করা। আমি যখন ইনক্রিজ ফ্রন্টে দিব ফ্রন্টের সাইজটা এখানে বাড়তেছে, যখন আমি ডিক্রিজ ফ্রন্টে দিব তখন আমার ফ্রন্টের সাইজটা কমতেছে। আচ্ছা, এরপরে আছে এখানে আমার চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা কি? এখানে আমার সেন্টেন্সের 5 ধরনের কেস আছে। প্রথমে আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসের কাজ হচ্ছে প্যারাগ্রাফের যে নর্মাল নিয়ম, যে আমার একটা সেন্টেন্সের ফার্স্টের লেটারটা বড় হাতের হবে অথবা ফুল স্টপের ডান পাশের লেটারটা বড় হাতের হবে, এটা হচ্ছে আমার সেন্টেন্স কেস। এরপরে আছে আমার লোয়ার কেস। লোয়ার কেসের কাজ হচ্ছে আমার এই সেন্টেন্সের মধ্যে কোনো ক্যাপিটাল লেটার থাকবে না, সবগুলো স্মল লেটার হয়ে যাবে। দেখেন বাংলাদেশে ফার্স্টের লেটারটাও স্মল লেটার হয়ে গেছে। তো সবগুলো লেটার স্মল করার জন্য আমরা লোয়ার কেস ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে আপার কেস। আপার কেসের কাজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে সবগুলা ক্যাপিটাল লেটার থাকবে। আমি আপার কেসে ক্লিক করলাম, আমার সম্পূর্ণ সেন্টেন্সটাই ক্যাপিটাল লেটার হয়ে গেছে, বড় হাতের অক্ষর হয়ে গেছে। বড় হাতের অক্ষর দেওয়ার জন্য আমরা আপার কেস ইউজ করতে পারি। এরপরে আছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। তার কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টের লেটারটা বড় হাতের করবে। যেমন বাংলাদেশ একটা ওয়ার্ড, এর ফার্স্টের লেটারটা বি বড় হাতের। ইজ একটা ওয়ার্ড, ফার্স্টের লেটারটা আই বড় হাতের। স্মল একটা ওয়ার্ড, ফার্স্টের লেটারটা এস বড় হাতের। এটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডের কাজ। এরপরে হচ্ছে টগল কেস। টগল কেসের কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ছোটো হাতে থাকবে, বাকি সবগুলাই বড় হাতে থাকবে। আমাদের নর্মাল লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় সেন্টেন্স কেস, প্রয়োজন অনুসারে আপার কেস অথবা লোয়ার কেস। আচ্ছা, এরপরে নিচে নিচে বি। বি মানে বোল্ড, মানে লেখা গাঢ় করা। আমি বোল্ডে ক্লিক করলাম, আমার লেখাটা একটু গাঢ় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আবার যদি আমি বিতে ক্লিক করি এটা আবার নর্মাল হয়ে যাবে। অবশ্যই এই ইফেক্টগুলো দেওয়ার জন্য লেখাটা সিলেক্ট থাকতে হবে, কারণ ওয়ার্ড জানে না যে আপনি কতটুকু জায়গা বোল্ড করবেন। অবশ্যই আপনার দেখাই দিতে হবে, যেমন আমি এতটুকু বাংলাদেশটা আমি শুধু সিলেক্ট করছি, এখন আমি বোল্ড করলে শুধু বাংলাদেশটাই হবে, বাকিটুকু হবে না। তার জন্য অবশ্যই আপনাকে লেখাটা সিলেক্ট থাকতে হবে। এই বোল্ডটাকে নর্মাল করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমি বোল্ডে ক্লিক করলাম, নর্মাল হয়ে গেছে। আমি চাইতেছি এখানে বাংলাদেশ থেকে শুরু করে স্মল পর্যন্ত এটা আমি বাঁকাবো। বাঁকানো মানে ইটালিক, আই মানে হচ্ছে ইটালিক, লেখা আমার বেঁকে গেছে। আবার আইতে ক্লিক করব, এটা নর্মাল হয়ে যাবে। ইউ মানে আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন দিবে। ইউ এর ডান পাশে একটা 3 কোণা চিহ্ন আছে, এই 3 কোণা চিহ্ন মধ্যে দিলে আমাদের আন্ডারলাইনের ডিজাইন পাওয়া যায়। এখানে ডাবল লাইন আছে, বোল্ড লাইন আছে, ডট ডট আছে, এখানে আমাদের আরও বিভিন্ন ধরনের লাইন জিগজ্যাগ পর্যন্ত দেওয়া আছে। এখানে আমি ইউতে যদি ক্লিক করি লেখাটা আমার আবার নর্মাল হয়ে যাবে। এ বি সি এটাকে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় স্ট্রাইকট্রো। স্ট্রাইকট্রোর কাজ হচ্ছে লেখা মাঝখানে কেটে ফেলা। এটা আমাদের ব্যবহার করা হয় না বললেই চলে, কারণ লেখা যদি আমার ভুল হয় তো আমরা এটা
কেটে নতুন করে লিখতে পারি, এজন্য আমাদের স্ট্রাইক টোটা ব্যবহার করা হয় না। আচ্ছা, এরপরে এইখানে এক্সের নিচে স্কোয়ার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট জিনিসটা কি? সাবস্ক্রিপ্ট জিনিসটা হচ্ছে আমরা যখন পানি সংকেত লিখি, পানি সংকেত কি? H2O, এই টুটা থাকে আমাদের এইচের নিচে, তখন আমি এই টুটা সিলেক্ট করলাম, করার পরে সাবস্ক্রিপ্টের মধ্যে ক্লিক করলাম, টুটা নিচে চলে গেছে, পাওয়ারটা আমার নিচে চলে আসছে, এটাই বলা হয় সাবস্ক্রিপ্ট। আবার যখন আমি এটা সিলেক্ট করব, করার পরে আবার এই সাবস্ক্রিপ্টে ক্লিক করব, জিনিসটা নর্মাল হয়ে যাবে। এক্সের উপরে পাওয়ার, এক্সের উপরে পাওয়ারটা আমরা কোন সময় ব্যবহার করি? ধরুন আমি এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র লিখব, দিলাম আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে অবশ্যই এই স্কোয়ারটা আমার উপরে থাকবে, তখন কী করব? টুটাতে সিলেক্ট করব, করার পরে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে স্কোয়ারটা আমার উপরে চলে যাবে, আমি এটাও সিলেক্ট করব, করার পরে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, তখন আমার পাওয়ারটা উপরে চলে গেছে। আবার আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করার পরে সেটা নর্মাল হয়ে যাবে আবার। এরপরে আছে আমাদের ওয়ার্ড আর্ট বা টেক্সট অ্যানিমেশন। এটার কাজ হচ্ছে আমাদের লেখাকে অ্যানিমেশন করা। আমি এখানে কান্ট্রিটা সিলেক্ট করলাম, করার পরে এখানে অ্যানিমেশনে ক্লিক করলাম, করার পরে আমি যেই অ্যানিমেশনটা দিব আমার লেখাটা ওই রকম স্টাইলই হয়ে যাবে। এরপরে আছে আমাদের সেন্টেন্স হাইলাইটার। সেন্টেন্স হাইলাইটারের কাজটা কি? আমাদের সেন্টেন্সটা হাইলাইট করবে। আমরা বই পড়লে কিছু ইম্পর্টেন্ট জায়গা আমরা কলম দিয়ে মার্ক করে রাখি অথবা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখি, কিসের জন্য করি? যেন ওই পেজটা ওপেন হওয়ার পরে ফার্স্টে ফোকাসটা আমার ওই হাইলাইটের মধ্যে চলে যায়। ধরুন আমি একটা রচনা লিখলাম, রচনার মধ্যে ধরুন বাংলাদেশের রচনা, আমি এখানে লিখলাম বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ওই 570, 1,47,570-এর মধ্যে যদি আমি এরকম হাইলাইট করে দিই, তাহলে অবশ্যই ফার্স্টে ফোকাসটা আমার কোথায় যাবে? ওই হাইলাইটের মধ্যে যাবে। এখন কোয়েশ্চেন হইতে পারে যে আমরা এই হাইলাইটারগুলো কখন ইউজ করি? ধরুন আপনি একটা সরকারি নোটিশ তৈরি করলেন, বন্ধের নোটিশ, তখন আমি বন্ধের ডেটগুলোর মধ্যে হাইলাইট করে দিতে পারি, যেন সবার আগে ফোকাসটা আমার ওই ডেটের মধ্যে চলে যায়। এই হাইলাইট দেওয়ার পরে জিনিসটা আমি নর্মাল করব কীভাবে? আগের মতোই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হাইলাইটারে যাব, যাওয়ার পরে এখানে দেওয়া আছে নো কালার, নো কালারে ক্লিক করলে জিনিসটা আমার আবার নর্মাল হয়ে যাবে। এরপরে আছে আমার টেক্সটের কালার, টেক্সট কালার অথবা ফ্রন্ট কালার। আমি আগে লেখাটা বা টেক্সটটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমি তিন কোণাতে ক্লিক করব, করার পরে আমি যে কালারটা দিব লেখাটা আমার ওই কালারই হয়ে যাবে। আমরা দেখি বিভিন্ন সময় আমাদের কালারিং লেখা হয়, তখন আমরা এভাবে লেখাটা কালার করি। আমি এখানে লাল কালার দিলাম, লেখাটা আমার লাল কালার হয়ে গেছে। এই হলো আমাদের আজকে ফ্রন্ট সাব মেনুর ক্লাস। এখন আসেন আমরা যে ডকুমেন্টটা এত কষ্ট করে লিখছি এটা আমরা কীভাবে সেভ করব। ডকুমেন্টটা সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে ক্লিক করার পরে এখানে আছে সেভ, এখানে নিচে আছে সেভ এজ। সেভ আর সেভ এজের মধ্যে পার্থক্যটা কি? সেভ করা হচ্ছে, দেখেন আমি ডকুমেন্টটা এখন আমি কোনো নাম দিয়ে সেভ করি না, তখন আমি কি করব? ফাইলে যাব, যাওয়ার পরে সেভে ক্লিক করব, আমার একটা উইন্ডো আসছে, উইন্ডোর মধ্যে ফার্স্টে বাম পাশে আছে আমার লোকেশন, যে আমার ফাইলটা কোন লোকেশনে যাইতেছে। এখানে ডিফল্টভাবে সিলেক্ট করা আছে ডকুমেন্ট, আমার ফাইলটা ডকুমেন্ট লোকেশনের মধ্যে যাবে। এখন এখানে আছে ফাইল নেম, আমি ফাইলটা কী নামে সেভ করব? দেন আমি ফাইলটা সেভ করতেছি আমি আজকের ডেট দিয়ে, আজকের ডেট হচ্ছে 19/2/2025। আমি ফাইলটা সেভ করতেছি 19/2/2025। নিচে দেওয়া আছে সেভ এস টাইপ, আপনি ফাইলটা কী আকারে সেভ করবেন। এখানে আছে ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট হচ্ছে আমার যে উপরে দেখা যাচ্ছে এরকম ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করা থাকলে ফাইলটা আপনি ওপেন করে আবার এডিট করতে পারবেন। যদি আপনি এখান থেকে পিডিএফ করে দেন, পিডিএফ করা দিলে ফাইলটা এডিট করার কোনো সুযোগ থাকে না। তার জন্য অবশ্যই আমরা এখানে ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করা থাকবে, থাকার পরে আমি সেভ দিব। দেখেন আমাদের টাইটেল বারে একদম আমার ডিসপ্লের উপরে টাইটেল বারের মধ্যে এখানে নাম চলে আসছে 19/2/2025। ফাইলটা আমার এই নামে সেভ হয়ে গেছে। আমরা ফাইল সেভ করতে পারি। এখন আসেন আমাদের সেভ এজের কাজটা কি? সেভ এজের কাজ হচ্ছে আপনার সেভকৃত ফাইলকে আবার সেভ করা। ধরুন আমি এই ফাইলের নাম কি? 19/2/2025। এই ফাইলের মধ্যে আমি আরও অনেক কিছু লিখতেছি, এই ফাইলটার মধ্যে অনেক কিছু লিখছি, লেখার পরে আমি ফাইলে ক্লিক করে সেভ করছি। আমার কিন্তু এই 19/2/25 এই ফাইলটার মধ্যেই সেভ হয়েছে। অনেকটা হচ্ছে বাজারে ব্যাগের মতো, আপনার কাছে একটা বাজারে ব্যাগ আছে, আপনি মাছ কিনলেন, মাংস কিনলেন, সবজি কিনলেন, সব কিন্তু আপনার একটা বাজারে ব্যাগের মধ্যেই যাইতেছে। কিন্তু যখন আপনি চাবেন যে আলাদা আলাদা ব্যাগে যাবে, যেমন মাছটা একটা যাবে ব্যাগের মধ্যে, মাংস যাবে একটা ব্যাগের মধ্যে, সবজি যাবে একটা ব্যাগের মধ্যে, তখন ওই কাজটা করি আমরা সেভ এজের মাধ্যমে। যেমন আমি এখানে সেভ এজ দিলাম, তখন আমার এই ফাইলটাই আমি চাইলে নতুন নাম দিয়ে আবার সেভ করতে পারি। নতুন কী নাম দিলাম? কী নামে সেভ করব? বাংলাদেশ। আমি এই ফাইলটাকেই, যে ফাইলটা আমার সেভ করা ছিল 19/2/2025, এই ফাইলটাকে আমি নতুন নাম বাংলাদেশ দিয়ে সেভ করতেছি।
তাহলে আমার এই ফাইলটা আবার বাংলাদেশ নামে সেভ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেভ আর সেভ এজের মধ্যে পার্থক্য। সেভ হচ্ছে প্রথমবার আমি সেভ করার জন্য সেভ ইউজ করব, আবার সেভকৃত ফাইলটাকে দ্বিতীয়বার আবার সেভ করার জন্য আমি সেভ এস ইউজ করব। আচ্ছা, দেন আমি ফাইলটা অফ করে দিলাম। সেভকৃত ফাইলটাকে আমি যখন আবার ওপেন করব, ধরেন আমি যে 19/2/2025 নামে যে ফাইলটা সেভ করছি ওইটার মধ্যে আমি আবার কাজ করব। কাজ করার জন্য আমার ফাইলটা আবার দরকার, কিন্তু কোন লোকেশনে আমি সেভ করছি তা আমার খেয়াল নেই। তখন কি করব? চিন্তা করার কোনো দরকার নেই, আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওয়ার্ড ওপেন করার পরে আমরা এখানে ফাইল মেনুতে যাব। যাওয়ার পরে এখানে রিসেন্ট আছে, রিসেন্টের মধ্যে আপনার 10 থেকে 15 দিনের কাজগুলা লিস্টটা দেওয়া থাকে। অবশ্যই ওই ফাইলটা আপনার কম্পিউটারের মধ্যে থাকতে হবে। যদি আমাদের রিসেন্ট ফাইলের মধ্যে না থাকে তখন আমি কি করব? তখন আমি ওপেনে যাব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমি নাম দিব। কি নাম দিয়েছিলাম আমি? 19, দেখেন এখানে চলে আসছে 19/2/2025। এরপরে দেওয়া আছে .doc x। ডক হচ্ছে আমার ফাইলের এক্সটেনশন। 2010 ভার্সনের জন্য রোমান সংখ্যায় x দেওয়া আছে। কেউ যদি জিজ্ঞাসা করে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন কি, তখন আমরা কি বলবো? .doc x। ওপেনে ক্লিক করব। ওপেন করার পরে আমাদের ফাইলটা চলে আসছে। বুঝতে পারছি আমরা এখন। আমি ফাইলটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইন্ট্রোডাকশন, পরিচয় পর্ব, মেনু বারের পরিচয় পর্ব, হোম মেনু, সেভ, সেভ অ্যাজ, ওপেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই সম্পূর্ণ। সবাইকে ধন্যবাদ।